আচ্ছা, একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। সালটা ছিল 1999। নাসা মঙ্গল গ্রহে একটা $125 মিলিয়ন একটা মহাকাশযান পাঠালো। নাম মার্স ক্লাইমেট অরবাইটার। হুম। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু যানটা যখন মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ করে গায়েব হয়ে গেল। পুড়ে ছাই। একদম। এত বড় একটা মিশন, এত মানুষের পরিশ্রম, সব ব্যর্থ। কারণটা কি ছিল জানেন? কারণটা শুনলে আসলে অবাক হতে হয়। ইঞ্জিনিয়ারদের একটা দল কাজ করছিল মেট্রিক এককে, মানে মিটার, কিলোগ্রামে হিসাবে, আর অন্য একটা দল কাজ করছিল ইম্পেরিয়াল এককে। ফুট পাউন্ডে। ঠিক তাই। তো মহাকাশযানকে পাঠানোর নির্দেশের মধ্যে এই দুই দলের হিসাবের একটা ছোট্ট গড়মিল ছিল। এই ভুলের জন্যই যানটা মঙ্গলের বায়ুমণ্ডলে অনেক নিচ দিয়ে ঢুকে পড়ে আর ধ্বংস হয়ে যায়। ভাবা যায়, সামান্য একটা ইউনিট কনভার্সনের ভুলের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি। আজকে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঠিক এই বিষয়টার উপরেই পরিমাপ বা মেজারমেন্ট। হুম। দেখে মনে হতে পারে এটা খুব সাধারণ স্কুলের বিষয়, ভর, দৈর্ঘ্য, সময়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের একমত হওয়ার গল্প, মহাবিশ্বের বিশালতাকে বোঝার চেষ্টা, আর কিছু খুব জরুরি নিয়ম যা বিজ্ঞানকে নিছক অনুভূতি থেকে আলাদা করে। চলুন এই পরিমাপের পেছনের ভাষাটা বোঝার চেষ্টা করা যাক। আর এই ভাষাটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ সঠিক পরিমাপ ছাড়া বিজ্ঞান আর দর্শনের মধ্যে আসলে কোনো পার্থক্যই থাকে না। আমার মনে হচ্ছে এটা ভারী, এটা একটা অনুভূতি, কিন্তু এটার ভর 5 কিলোগ্রাম, এটাই হলো বিজ্ঞান। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। আমাদের সোর্সগুলোতে প্রথমেই যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো, আমরা আসলে কি পরিমাপ করতে পারি? সেখানে খুব সহজ করে বলা আছে, যা কিছু পরিমাপ করা যায় তাই হলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য, ভর, বা ধরুন আজকের তাপমাত্রা। ঠিক। আর এর ঠিক উল্টো দিকে আছে এমন কিছু জিনিস যা আমরা পরিমাপ করতে পারি না, যেমন আনন্দ, দুঃখ, রাগ। সোর্সের নোটগুলোতে দেখলাম ইমোজি ব্যবহার করে বিষয়টা বোঝানো হয়েছে, যা বেশ মজার। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি অনেক খুশি, কিন্তু ঠিক কতটা খুশি তার তো কোনো নির্দিষ্ট একক নেই। তাই তো। বিজ্ঞানের ভিত্তিটাই হলো এই পার্থক্যটা করতে পারা, কারণ পরিমাপ আমাদের একটা বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। বেশ, তাহলে যা পরিমাপযোগ্য সেই রাশিগুলোকে চেনার কি কোনো উপায় আছে? আমাদের সোর্সগুলোতে এগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো রাশিটার সাথে দিক বা ডাইরেকশন জড়িত আছে কিনা। এখানে দুটো নাম উঠে আসছে, স্কেলার আর ভেক্টর। স্কেলার তো বেশ সহজ মনে হচ্ছে, 4 কেজি চাল, 30 ডিগ্রি সেলসিয়াস, শুধু একটা সংখ্যা বা মান। কিন্তু ভেক্টর, যার মান আর দিক দুটোই আছে, এই পার্থক্যটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা ছাড়া পদার্থবিজ্ঞান প্রায় অচল হয়ে যাবে। ভাবুন, আমি আপনাকে বললাম একটা আটকে থাকা গাড়িকে 100 নিউটন বল দিয়ে ধাক্কা দিতে। আচ্ছা। এই তথ্যটা কিন্তু অসম্পূর্ণ, এমনকি বিপজ্জনকও হতে পারে। আপনাকে তো জানতে হবে কোন দিকে ধাক্কা দিতে হবে, সামনে, পেছনে, নাকি পাশের খাদে, তাই না? ঠিক। এখানে 100 নিউটন হলো মান, আর সামনের দিকে হলো দিক। এই দুটো মিলে তৈরি হয় ভেক্টর। দিকটা এখানে কোনো ঐচ্ছিক তথ্য নয়, এটা পরিমাপেরই একটা অংশ। বাহ, দারুণ উদাহরণ। এই সূত্র ধরেই সোর্সের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে এসেছে, ভর আর ওজনের পার্থক্য নিয়ে। আমরা তো কথায় কথায় দুটোকে এক করে ফেলি। হ্যাঁ, এবং এটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটা। ভর হলো একটা স্কেলার রাশি। এটা বোঝায় কোনো বস্তুর মধ্যে মোট কতটা পদার্থ আছে। মানে ম্যাটারের পরিমাণ। একদম। আপনার ভর পৃথিবীতে যা, চাঁদেও তাই থাকবে, এমনকি মহাশূন্যে ভেসে থাকলেও তাই। এটা বদলায় না। কিন্তু ওজন হলো একটা ভেক্টর রাশি। ও আচ্ছা। ওজন হলো সেই বল যা মহাকর্ষের কারণে কোনো বস্তুকে নিচের দিকে টানে। যেহেতু নিচের দিকে একটা নির্দিষ্ট দিক আছে, তাই ওজন একটা ভেক্টর। তার মানে আমি যদি চাঁদে যাই, আমার ভর একই থাকবে, কিন্তু ওজন কমে যাবে, কারণ চাঁদের মহাকর্ষ কম। আর যদি আমি মহাশূন্যে থাকি, যেখানে কোনো মহাকর্ষ নেই, তাহলে আমি ওজনহীন বা ওয়েটলেস। ঠিক। কিন্তু তার মানে কি এই নয় যে আমি ভরহীন বা ম্যাসলেস? ধরা যাক মহাশূন্যে একটা বিশাল স্যাটেলাইট আমার দিকে ভেসে আসছে। আমি কি ওটাকে এক আঙুল দিয়ে থামাতে পারবো, কারণ ওর তো কোনো ওজন নেই?
এটা একটা চমৎকার প্রশ্ন আর খুব বিপজ্জনকও। স্যাটেলাইটটির কোনো ওজন নেই, কিন্তু তার ভর আগের মতোই আছে। আর ভর মানেই হলো জড়তা বা ইনার্শিয়া। মানে কোনো বস্তুর তার অবস্থা পরিবর্তন করতে বাধা দেওয়ার প্রবণতা। একদম। ওটা ওজনহীন হতে পারে, কিন্তু ওর ভর যদি বেশি হয়, ওটা আপনাকে একটা চলন্ত ট্রাকের মতোই ধাক্কা দেবে। এই কারণে ভরকে মৌলিক রাশি বলা হয়, ওজনকে নয়। ভরই হলো কোনো বস্তুর আসল পরিচয়। তার মানে আমাদের বাসার ওজন মাপার যন্ত্র বা বাথরুম স্কেল আসলে আমাদের সাথে একটু মিথ্যা কথা বলছে। ওটা আমাদের ওজন মাপে, কিন্তু রিডিং দেখায় কিলোগ্রামে, যা আসলে ভরের একক। ঠিক ধরেছেন। স্কেলটা আসলে আপনার উপর পৃথিবীর আকর্ষণ বল বা ওজনটাই মাপে, কিন্তু সেটাকে এমনভাবে ক্যালিব্রেট করা থাকে যেন পৃথিবীতে আপনার যা ভর সেই সংখ্যাটাই দেখায়। তার মানে ওই একই স্কেল নিয়ে চাঁদে গেলে ওটা ভুল রিডিং দেবে। অবশ্যই। দারুণ ব্যাপার। তাহলে আমরা রাশিগুলোকে দিক দিয়ে ভাগ করলাম, কিন্তু সোর্সগুলোতে আরেকটা ভাগের কথাও বলা আছে, যেটা শায়দ আরও বেশি মৌলিক। রাশিগুলো কি অন্য কিছুর ওপর নির্ভরশীল, নাকি একদম স্বাধীন? হ্যাঁ, এটাকে আমরা পরিমাপের বিল্ডিং ব্লক বা লেগো ব্লকের সাথে তুলনা করতে পারি। আচ্ছা। কিছু রাশি আছে যেগুলো একেবারে মৌলিক বা ফান্ডামেন্টাল। এগুলোকে অন্য কোনো রাশি দিয়ে তৈরি করা যায় না। এগুলোই হলো সেই লেগো ব্লক। আর বাকি সব রাশি হলো লব্ধ বা ডিরাইভড। যেগুলো এই মৌলিক ব্লকগুলো একটার সাথে আরেকটা জুড়ে তৈরি করা হয়। একদম। আমাদের সোর্সগুলোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসআই পদ্ধতিতে 7টা মৌলিক রাশির একটা তালিকা দেওয়া আছে। দৈর্ঘ্য, মিটার, ভর, কিলোগ্রাম, সময়, সেকেন্ড, এগুলো তো বোঝাই যায়, কিন্তু তালিকায় আরও কিছু অদ্ভুত জিনিসও আছে। যেমন তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ মোল, আর একটা আছে দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, যার একক ক্যান্ডেলা। আলোর উজ্জ্বলতা কেন সময় বা ভরের মতো এতটা মৌলিক? এটা একটা অসাধারণ প্রশ্ন। এটা আমাদের ধারণা দেয় যে এই এককগুলো যখন ঠিক করা হচ্ছিল, তখন বিজ্ঞানীদের মাথায় কি চলছিল। আলো, অপটিক্স এবং পরে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা ইঞ্জিনিয়ারদের জন্য আলোর উজ্জ্বলতার একটা স্ট্যান্ডার্ড থাকাটা খুব জরুরি ছিল। এবং এটাকে কিলোগ্রাম বা মিটার দিয়ে সহজে প্রকাশ করা যাচ্ছিল না। তাই এটাকে একটা মৌলিক রাশির মর্যাদা দেওয়া হয়েছে। ও আচ্ছা। মৌলিক মানে শুধু অবিভাজ্য নয়, এর আরেকটা অর্থ হল বিজ্ঞানের কোনো একটা বড় শাখার জন্য অপরিহার্য। বোঝা গেল। তাহলে এই 7টা মৌলিক রাশি হলো আমাদের বর্ণমালার মতো, আর বাকি সব লব্ধ রাশি হলো এই বর্ণ দিয়ে তৈরি শব্দ। যেমন গতি বা স্পিড, এটা বানাতে হলে আমাদের দৈর্ঘ্য আর সময় দুটোই লাগে। ঠিক। তাই গতি হলো একটা লব্ধ রাশি, আর এর একক হলো মিটার প্রতি সেকেন্ড। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের গুণফল, তাই এর একক মিটার স্কোয়ার। একদম। এই পদ্ধতির সৌন্দর্যটা এখানেই। আপনাকে হাজার হাজার রাশির জন্য হাজার হাজার নতুন একক মুখস্থ করতে হবে না। আপনি শুধু 7টা মৌলিক এককে গুণ বা ভাগ করে প্রায় সবকিছুই প্রকাশ করতে পারবেন। অনেকটা প্রাইমারি রঙগুলোর মতো। ঠিক তাই। আপনার কাছে শুধু লাল, নীল আর হলুদ থাকলেই আপনি যেমন প্রায় সব রং বানাতে পারেন, এখানেও ব্যাপারটা সেরকম। বল বা ফোর্সের এককটাই দেখুন না, ওটা হলো ভর আর ত্বরণের গুণফল। এর একক দাঁড়ায় কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, মানে কেজি ms টু দি পাওয়ার স্কোয়ার। কি বিধুট একটা একক, তাই না? হ্যাঁ, বেশ জটিল। বিজ্ঞানীরা স্যার আইজাক নিউটনের সম্মানে এর একটা সুন্দর নাম দিয়েছেন নিউটন, সংক্ষেপে এন। এই কারণেই শুরুতে বলা মার্স অরবিটারের ঘটনাটা এত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে আগে বিভিন্ন একক ব্যবস্থা চালু ছিল। সোর্সগুলোতে সিজিএস, এফপিএস, এমকেএস এই নামগুলো উল্লেখ করা হয়েছে। এই বিভিন্ন পদ্ধতির পেছনের গল্পটা কি? গল্পটা হলো নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার। এসআই পদ্ধতি চালু হওয়ার আগে, মানে 1971 সালের আগ পর্যন্ত, একক নিয়ে একটা আন্তর্জাতিক জগাখিচুড়ি অবস্থা ছিল। আচ্ছা। ব্রিটিশরা ব্যবহার করত এফপিএস বা ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। অনেক জায়গায় এখনও এর ব্যবহার দেখা যায়। ফরাসি বা ইউরোপের বিজ্ঞানীরা ব্যবহার করতেন সিজিএস বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আবার ইঞ্জিনিয়াররা পছন্দ করতেন এমকেএস বা মিটার কিলোগ্রাম সেকেন্ড।
ভাবা যায়? হ্যাঁ, ভাবুন তো কি অবস্থা। একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার পাউন্ডে হিসাব করে একটা যন্ত্রের নকশা বানাচ্ছেন, আর সেটা তৈরি হচ্ছে ফ্রান্সে, যেখানে কিলোগ্রামের হিসাব। সামান্য ভুলের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক ছিল। মার্স অরবিটারের ঘটনাটা তো ওটা হলো এই সমস্যার সবচেয়ে বড় উদাহরণ। তাই এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতির প্রবর্তন শুধু বিজ্ঞানীদের সুবিধার জন্য ছিল না, এটা ছিল বিশ্বজুড়ে প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটা বিপ্লব। এটা পরিমাপের জন্য একটা সাধারণ ভাষা তৈরি করেছে। তাহলে এই সাধারণ ভাষা পৃথিবীতে যোগাযোগের জন্য তো দারুণ। কিন্তু আমরা যখন পৃথিবীর বাইরে মহাকাশের দিকে তাকাই, তখন মিটার বা কিলোমিটার এককগুলো তো খুব ছোট মনে হয়। খুবই ছোট। আমাদের সোর্সগুলোতে এরপর মহাকাশের বিশাল দূরত্ব মাপার জন্য কিছু আশ্চর্যজনক এককের কথা বলা হয়েছে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, আলোকবর্ষ, পারসেক। এই সংখ্যাগুলো শুনলেই মাথা ঘুরে যায়। একটা আলোকবর্ষ মানে নাকি প্রায় 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। হ্যাঁ, প্রায় তাই। মানুষ কিভাবে এত বড় দূরত্ব মাপে? শুধু অনেক অনেক কিলোমিটার বললেই তো হতো। কারণ অনেক অনেক দিয়ে তো বিজ্ঞান চলে না, আমাদের সুনির্দিষ্ট মাপ দরকার। আর মহাবিশ্বের স্কেল এতটাই বিশাল যে কিলোমিটার দিয়ে মাপতে গেলে সংখ্যাগুলো লিখতে গিয়েই খাতা শেষ হয়ে যাবে। ঠিক। তাই বিজ্ঞানীরা কিছু স্মার্ট শর্টকাট তৈরি করেছেন। প্রথমটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। এটা হলো আমাদের সৌরজগতের নিজস্ব মাপকাঠি। আচ্ছা। সহজ কথায়, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বই হল 1 AU, যা প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। সৌরজগতের ভেতরে কোনো গ্রহাণু বা ধূমকেতুর দূরত্ব বলার জন্য এটা খুব সুবিধাজনক। বেশ, তাহলে AU হলো আমাদের সৌরজগতের জন্য। কিন্তু আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি, সেটার দূরত্ব তো 4.2 আলোকবর্ষ। এখানে আলোকবর্ষ ব্যবহার করা হচ্ছে। এটা নিয়ে একটা সাধারণ ভুল ধারণা আছে, যেটা সময়ের একক। হ্যাঁ, অনেকেই এটা ভাবেন। কিন্তু আসলে তো এটা দূরত্বের একক। ঠিক তাই। আলোকবর্ষ মানে হল আলো 1 বছরের শূন্য মাধ্যমে যে বিশাল দূরত্ব অতিক্রম করে সেটা। যেহেতু মহাবিশ্বে আলোর গতির চেয়ে দ্রুত আর কিছুই যেতে পারে না, তাই এটাকে একটা চূড়ান্ত মাপকাঠি হিসেবে ধরা হয়। এটা আমাদের কল্পনাকে নাড়া দেয়। অবশ্যই। যখন আমরা শুনি কোনো নক্ষত্র 400 আলোকবর্ষ দূরে, তার মানে হল ওই নক্ষত্র থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাতে 400 বছর সময় লেগেছে। আমরা আসলে নক্ষত্রটি 400 বছর আগের অতীত দেখছি। ভাবা যায়। আর শেষে আসছে পারসেক। সোর্সের ছবি আর সংজ্ঞা দেখে এটা সবচেয়ে জটিল মনে হচ্ছে। এখানে প্যারাল্যাক্স বা লম্বন নামে একটা জিনিসের কথা বলা হয়েছে। বিষয়টা কি? বিষয়টা যতটা জটিল মনে হচ্ছে ততটা নয়। আমরা সবাই এটা পরীক্ষা করে দেখতে পারি। কিভাবে? আপনার একটা আঙুল চোখের সামনে ধরুন। এবার প্রথমে শুধু বাঁ চোখ দিয়ে দেখুন, তারপর সেটা বন্ধ করে শুধু ডান চোখ দিয়ে দেখুন। দেখবেন পেছনের দৃশ্যের সাপেক্ষে আপনার আঙুলটা একটু সরে গেছে। হ্যাঁ, সরে যাচ্ছে। এই সরে যাওয়াটাই হলো প্যারাল্যাক্স। আচ্ছা, বুঝলাম। এখন কল্পনা করুন, আপনার দুটো চোখ হলো 6 মাস ব্যবধানে পৃথিবীর দুটো অবস্থান। পৃথিবী যখন সূর্যের এক পাশে থাকে আর তার 6 মাস পর যখন অন্য পাশে যায়, তখন কাছের কোনো নক্ষত্রকে দূরের নক্ষত্রদের সাপেক্ষে ঠিক ওই আঙুলের মতোই একটু সরে যেতে দেখা যায়। ও আচ্ছা। বিজ্ঞানীরা এই আপাত সরণের কোণটা মেপে ফেলেন। পারসেক হলো এমন একটি দূরত্ব যেখান থেকে কোনো নক্ষত্রকে দেখলে তার এই প্যারাল্যাক্স কোণের মান হবে মাত্র 1 আর্ক সেকেন্ড। 1 আর্ক সেকেন্ড। এটা তো খুবই ছোট একটা কোণ। একটা বৃত্তের 3600 ভাগের 1 ভাগ হলো 1 ডিগ্রি। আর সেই 1 ডিগ্রিরও 3600 ভাগের 1 ভাগ হলো 1 আর্ক সেকেন্ড। ঠিক। এত ছোট কোণ দিয়ে মাপা দূরত্বটা তাহলে কত বিশাল! অবিশ্বাস্য রকমের বিশাল। 1 পারসেক মানে প্রায় 3.26 আলোকবর্ষ বা প্রায় 31 ট্রিলিয়ন কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত গ্যালাক্সির মতো বিশাল দূরত্ব মাপার জন্য কিলো পারসেক বা মেগা পারসেক ব্যবহার করেন। দারুণ! এটা ভাবতেই কেমন লাগে, তাই না? আমরা এমন এক মখলুক যারা মিটার আর কিলোমিটারের জগতে বাস করি, কিন্তু শুধু জ্যামিতির কিছু সহজ নিয়ম ব্যবহার করে আমরা এমন সব জিনিসের দূরত্ব মেপে ফেলছি যা আমাদের থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা শুরু করেছিলাম একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, কি পরিমাপ করা যায়? আর সেখান থেকে আমরা পরমাণুর ভেতরের পদার্থের পরিমাণ, মোল, থেকে শুরু করে দূরত্তম গ্যালাক্সির দূরত্ব,
পারসেক পর্যন্ত একটা বিশাল যাত্রাপথ ঘুরে এলাম। আর মূল কথাটা হলো পরিমাপ কোনো এলোমেলো নিয়মের সমষ্টি নয়। এটা একটা অত্যন্ত সুগঠিত এবং যৌক্তিক ব্যবস্থা। মাত্র 7টি মৌলিক রাশির ওপর ভিত্তি করে আমরা মহাবিশ্বের প্রায় যে কোনো ঘটনাকে সংখ্যা দিয়ে প্রকাশ করার একটা ভাষা তৈরি করেছি। যে ভাষাটা ব্যক্তিগত অনুভূতি বা মতামতের ঊর্ধ্বে। একদম। এটাই বিজ্ঞানকে শক্তি দেয়। আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। আমরা আলোচনায় আনলাম যে দীপন প্রাবল্য বা আলোর উজ্জ্বলতা, যার একক ক্যান্ডেলা, সেটাকে 7টি মৌলিক রাশির একটি হিসেবে ধরা হয়। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় ভর, দৈর্ঘ্য বা সময়ের মতো আলোর উজ্জ্বলতা হয়তো ততটা মৌলিক মনে হয় না। তাহলে কেন বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা একে এতটা অপরিহার্য বলে মনে করলেন? এটা আমাদের সেই সময়ের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রাধিকার সম্পর্কে কী ধারণা দেয়? কোন জিনিসটা পরিমাপ করা এতটাই জরুরি ছিল যে তাকে বিজ্ঞানের একেবারে মূল ভিত্তিগুলোর একটি হিসেবে জায়গা দিতে হলো?